বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমি মাইক্রোসফট ওয়ার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করব। এরপরে দুই একটা কাজ করেও দেখাবো। আশা করি সবাই যে আমার যে ভিডিওগুলো থাকবে সেগুলো সবাই সিকোয়েন্স অনুসারে দেখবেন। তাহলে আমি শুরুতেই একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিয়ে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, যে কোনো নাম দিলাম, সাপোজ আইটি দিলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে হচ্ছে কি কি আমরা দেখতে পারতেছি। আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 সেটআপ দেওয়া আছে। আপনাদের যদি অন্য কোনো ভার্সন থেকে থাকে, বিশেষ করে 2007, 10 বা 13, 16 এই সমস্ত ভার্সন, এখানে ম্যাক্সিমাম কমন পাওয়া যাবে, 95% কমন, আর 5% কিছু এক্সট্রা সুবিধা আমার এই ভার্সনের সাথে দেওয়া আছে, যেহেতু আমি 2019 ভার্সনটা ব্যবহার করতেছি। আর বাদ বাকি সবকিছুই সব জায়গায় সেম থাকবে। তো শুরু থেকে আমরা একটু উপরের দিকে যদি দেখি, এগুলো হচ্ছে, এখানে দেখেন, এটা হচ্ছে একটা হোম ট্যাব, এগুলোকে বলে থাকি ট্যাব। ঠিক আছে, আমি উচ্চারণটা এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে হোম ট্যাব, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিং। অনুরূপভাবে এখানে যা আছে এগুলো হচ্ছে সবগুলো এক একটা ট্যাব। এরপরে হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এই যেমন এখানে পেজ 1 of 1, অর্থাৎ আমার এখানে টোটাল পেজ আছে একটা, এবং আমি 1 নাম্বার পেজেই আছি। আমি যদি কন্ট্রোল এন্টার দিয়ে একটা পেজ তৈরি করে নেই, কন্ট্রোল এন্টার দিয়ে আমার এখানে টোটাল 9টা পেজ আমি তৈরি করে নিলাম। সাপোজ এখানে যদি আমি এই পেজে আছি, তাহলে কি হলো, পেজ 6 of 9, অর্থাৎ আমার টোটাল পেজ হচ্ছে 9টা, তার মধ্যে 9 নম্বর পেজে আমি আছি। এরপরে হচ্ছে এখানে আমার ওয়ার্ড কয়টা, অর্থাৎ আমি এখানে উপরের দিকে যদি আমি দেখি, এখানে আমি মাত্র একটা ওয়ার্ড লিখছি। আমি যদি এখানে লিখি যে মাই, আচ্ছা আমি একটু এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, মাই মাই কান্ট্রিজ বাংলাদেশ আমি লিখলাম। মাই কান্ট্রিজ বাংলাদেশ, এখানে টোটাল 4টা ওয়ার্ড আছে। এই যে 4টা ওয়ার্ড আমরা দেখতে পারতেছি, অর্থাৎ আমার এই ডকুমেন্টের মধ্যে টোটাল কতটা ওয়ার্ড আমি লিখতেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে হচ্ছে এখানে কিছু লেআউট আছে, যেমন এইটা হচ্ছে প্রিন্ট লেআউট, এটা হচ্ছে ওয়েব লেআউট। যদি আমরা এখানে কার্সারটা রাখি তাহলেই কিন্তু আমরা লেআউট গুলো আমরা দেখতে পারবো। সাপোজ আমি যদি এখানে ওয়েব লেআউটে যাই, তাহলে এইটা হচ্ছে মূলত ওয়েব লেআউট, পাশেরটা হচ্ছে কি প্রিন্ট লেআউট। এরপরে এখানে কি আছে, রিডিং লেআউট। রিডিং লেআউটটা যদি ক্লোজ করতে হয় তাহলে জাস্ট এখান থেকে যে ক্লোজ বাটনটা থাকবে এখান থেকে আমরা ক্লোজ করতে পারি, অথবা এই যে এখান থেকেও আমি প্রিন্ট লেআউটে আমি ফেরত আসতে পারি। তাহলে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব তখন আমরা কোন লেআউটে কাজ করব? আমরা কাজ করার সময় আমরা প্রিন্ট লেআউটে কাজ করব। আর এই যে লেআউট গুলো আছে এগুলো কিন্তু আমরা ভিউ যে ট্যাব আছে এখান থেকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে রিডিং লেআউট, প্রিন্ট লেআউট, এছাড়াও এখানে আরো এইখানে যেমন 3টে আছে, এখানে আরো 2টে আছে, আউটলাইন, ড্রাফটস। অনেক আপনাদের অনেক ভার্সনের সাথে এই 5টা অপশনই আপনি এখানে পেতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো অপশন আপনি এখানে না পান স্ট্যাটাস বারে, এই নিচের যে বারটা আছে এটাকে আমরা বলে থাকি স্ট্যাটাস বার, এখানে যদি না পান অবশ্যই কিন্তু আপনি ভিউ এর এখানে এই যে লেআউটটা আছে এই লেআউটে এসে ভিউতে পেয়ে যাবেন। ওকে, এরপরে আমি আসি, আমি যখন এই লেখাগুলো লিখলাম, তো লেখার জন্য এগুলোকে আমার ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং মানে কি? ফরম্যাটিং মানে হচ্ছে আপনি এটাকে ফন্ট সাইজটা বড় করবেন, ছোট করবেন, বোল্ড করবেন, কালার করবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এগুলো হচ্ছে মূলত ফরম্যাটিং। আচ্ছা, তাহলে আমরা ফরম্যাটিং করার জন্য আমি যখন কোনো একটা কিছু লিখবো, আমার এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 22। আচ্ছা, কোনো কোনো একটা কন্টেন্টকে লেখার পরে তারপরে যদি সেটাকে ফরম্যাটিং করতে হয় তাহলে অবশ্যই সেগুলো আপনার ওই লেখাগুলো আগে সিলেক্ট করে নিতে হবে।
লেখাগুলো সিলেক্ট করে নিলে তারপরে হচ্ছে আপনি এখান থেকে আপনি ফরম্যাটিং করতে পারবেন। যেমন এই মুহূর্তে যদি আমি করতে চাই, এখান থেকে সিলেক্ট করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে কার্সারটা ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে তারপরে যদি আমি ডানে বা বামে যাই, তাহলে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু গুগল থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসতেছি। আমরা যদি এখানে ডামি টেক্সট লিখে যদি সার্চ করি, ডামি টেক্সট লিখে লিখে সার্চ করলে আমরা অনেক লেখা পেয়ে যাব, যেগুলো হচ্ছে জাস্ট, এগুলোর কোনো মিনিং নাই, এগুলো জাস্ট আমাদের কাজের সুবিধার্থে, যারা ওয়েবে কাজ করে তা বিশেষ করে তারা ভালো বুঝবে। আমি এখান থেকে একটা কপি করে আমি এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা লেখা নিয়ে আসলাম, এখানে একটু কাজ করি, এখানে একটা এন্টার দিয়ে দিই। সাপোজ এইখান থেকে দুইটা প্যারা আমি করলাম। আচ্ছা, এখন সিলেক্ট যখন করব তো সিলেক্টের কিছু সিস্টেম আছে। যেমন আমি যদি মাউসের কার্সারটা থেকে আমি যদি ড্রাগ করে আমি যতটুকুন চাই আমি কিন্তু ততটুকুন এই উপরে নিচে ডানে বামে নিয়ে মাউস থেকে আমি সিলেক্ট করতে পারতেছি। অথবা আমি আর একটা কাজ করতে পারি সিলেক্ট, সেটা হচ্ছে যদি আমি এই মার্জিন এরিয়ার অর্থাৎ এই এরিয়ার বাইরে যদি আমি আসি, সেক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে, এই যে, অর্থাৎ এখানে একটা ক্লিক করলে একটা লাইন সিলেক্ট হচ্ছে। আবার একটা লাইন সিলেক্ট করে তারপরে যদি মাউসের লেফট বাটনটাকে ধরে তারপরে যদি নিচের দিকে আসি, তাহলেও কিন্তু এখান থেকে সিলেক্ট করার সুযোগ আছে। আমি কিন্তু বর্তমানে মাউসের লেফট বাটনটা ধরে আছি। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে, আপনি যদি চান এখানে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হবে। যেমন এস্টাবলিশড ওয়ার্ডের মধ্যে ডাবল ক্লিক করলাম, এস্টাবলিশড ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল। আবার এখানে রিডেবল, এখানে আমি ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। কন্টেন্টে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তাহলে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে ডাবল ক্লিক করলে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হবে। আবার এখানে এসে যদি আমি তিনটা ক্লিক করি, ট্রিপল ক্লিক, তিনটা ক্লিক করলে তাহলে কি হবে? ওই প্যারাটা সিলেক্ট হবে। যেমন দেখেন, এইটা কিন্তু আলাদা প্যারাগ্রাফ, এইটা কিন্তু আলাদা প্যারাগ্রাফ। এখানে যদি আমি তিনটা ক্লিক করি এই প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যায়, আবার এখানে তিনটা ক্লিক করলে এই প্যারাগ্রাফটা আলাদা সিলেক্ট হয়ে যায়। এখন যদি দুইটা কি রাখতে চান তাহলে জাস্ট এইটাকে সিলেক্ট করলেন, তারপরে কন্ট্রোল ধরে এটাকেও সিলেক্ট করে নিতে পারেন চাইলে। এছাড়াও আপনি যদি কিবোর্ড থেকে সিলেক্ট করতে চান, সাপোজ মাউসের কার্সারটা আমার ডি পয়েন্টে আছে, এই অবস্থায় আমি যদি শিফট ধরে তারপরে মাউসের যে অ্যারো কি আছে ডান বাম উপর নিচ, ওখান থেকে আপনারা লেফট রাইট টপ বটমের চারটা তীরের মতো আইকন দেখতে পারবেন কিবোর্ডের উপরে। এখন মাউসের কার্সারটা আমার আছে কোথায়? ডি এর এখানে। এখন যদি আমি ডানে আসি, তাহলে দেখেন এই ডানের অপশনগুলো সিলেক্ট হচ্ছে, ডানের লেখাগুলো। আবার বামে আসলে আবার সিলেকশনটা কমে যাচ্ছে। আবার এই পিছনের দিকে গেলে যে দিকটা সিলেক্ট হচ্ছে, এরকম করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখন যদি নিচের দিকে আসি, তাহলে এক লাইন এক লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে। এরকম করে আপনারা শিফট বাটনের সহযোগিতায় আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ? এতক্ষণ দেখলাম হচ্ছে যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখন সিলেক্ট তো করলাম, তো সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন, আচ্ছা, এখানে হচ্ছে আমরা সিলেক্ট করা শিখে গেলাম। তাহলে এখন সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটিংটা আমরা কিভাবে করব? তো শুরুতেই আসি, আমি এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে একটা ফন্টের একটা নাম আছে। আচ্ছা, আমি এই টোটাল প্যারাটাই সিলেক্ট করি। এখন এখানে হচ্ছে আমার ফন্ট সাইজ দেওয়া আছে 9, 10, 11, 12। আপনি যে কোনো সাইজ দিতে পারেন। এখানে দুইটা বাটন দেওয়া আছে, এখান থেকে যদি উপরেরটায় দেন, তাহলে এইটা প্রথমটা কি হচ্ছে? বড় হচ্ছে, এক এক করে বড় হচ্ছে। আর যদি এইটাতে দিয়ে দেন, তাহলে কি হচ্ছে? এক এক করে ছোট হচ্ছে। এই সেম কাজটা আপনি আরো একভাবে করতে পারেন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট যেটা আছে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, কন্ট্রোল ধরে তারপর যদি আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা দেই, তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে।
আবার যদি ওপেনিং থার্ড ব্র্যাকেট একটা একটা ক্লিক করতেছি তাহলে কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট একসাথে চেপে ধরলে এরকম বড় হতেই থাকবে। আবার ওপেনিংটাকে ধরে রাখলাম, ছোট হয়ে গেল। এরকম করে আমরা ফন্ট সাইজ গুলোকে আমরা বড় ছোট করতে পারি। তাহলে নরমালি আমরা কত সাইজ, ফন্ট সাইজ আমরা কত রাখবো স্ট্যান্ডার্ড হিসাবে? অফিস স্ট্যান্ডার্ড হিসাবে 10, 11 এই ফন্টগুলো আমরা রাখবো। আর যদি বাংলা ফন্ট হয়, বিশেষ করে বিজয় বাংলা ফন্ট যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 14 ফন্ট স্ট্যান্ডার্ড হিসাবে আমরা রাখি। আচ্ছা, এগুলো দেখলাম, তাহলে ফন্টের সাইজটা আমরা বড় ছোট করতে পারলাম। এরপরে আমরা দেখি এখান থেকে পাশে কি আছে, আমার ফন্টের নাম। অর্থাৎ আমার এখানে ফন্টের নাম হচ্ছে এরিয়াল। এই ফন্টটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে সবার আগে আমাকে মাথায় রাখতে হবে যে সবার আগে আমার সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে আমি কি করলাম, এই যে এখান থেকে এই যে দেখেন যে কোনো একটা অপশন আমি কিন্তু এখান থেকে নিতে পারতেছি, যে কোনো একটা ফন্ট আমি দিতে পারতেছি, যে কোনো ফন্ট কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখানে বাংলা ফন্ট আছে, এরিয়াল ব্ল্যাক। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এই সেঞ্চুরি আছে, এই ফন্টটাই মনে করেন আমি দিয়ে দিচ্ছি। এই একটা ফন্ট দিয়ে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করতে পারতেছি। যে কোনো ফন্ট আমি দেব। আচ্ছা কি দেব, অন্য আর একটা দিতে চাইলে অনেক ফন্ট আছে, আপনার যেই ফন্ট ভালো লাগে আপনি সেই ফন্টটাই দিতে পারবেন। আচ্ছা আমি এখানে দেখিয়ে দিলাম যে আপনারা ফন্ট গুলো এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা সাপোজ আমি এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই ফন্টের নাম হচ্ছে কি, ক্যালিফোর্নিয়ান এফপি। ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের নাম। আচ্ছা তাহলে ফন্ট যদি চেঞ্জ করতে হয় এবং ফন্টের সাইজ চেঞ্জ করা আমরা শিখে গেলাম। এরপরে কি করব, সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে ডিস্ট্রিবিউটেড বাই দ্য রিডেবল কন্টেন্ট, এই অংশটুকুনকে আমি একটু মোটা করতে চাচ্ছি, হাইলাইট করতে চাচ্ছি। সো আমি কি করব, এখান থেকে বোল্ড করে দিলাম। এই যে এখান থেকে একটু বোল্ড দেখা যাচ্ছে। এর থেকে ভালো হয় আমার যদি একটু পার্থক্যটা বোঝার জন্য আমি একটু এরিয়াল ফন্টটাকেই ব্যবহার করি, অথবা এই ক্যালিবারি, এটা ডিফল্ট ফন্ট, এটাকেও ব্যবহার করতে পারি। ফন্ট সাইজটা একটু বড় করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটেড বাই দ্য রিডেবল কন্টেন্ট, এই অংশটুকুন বোল্ড অবস্থায় আছে। এরপরে যদি আমি ইটালিক করতে চাই, একটু ইটালিক আকারে লেখা লিখতে চাই, তাহলে ইটালিক করে দিলাম। এরপর হচ্ছে যে আন্ডারলাইন করতে চাই, যতটুকুন আন্ডারলাইন করব সিলেক্ট করে আন্ডারলাইন করে দিলাম। এরপরে যদি স্ট্রাইক থ্রো করার প্রয়োজন পড়ে তাহলে যতটুকুন স্ট্রাইক থ্রো করব জাস্ট সিলেক্ট করে এখান থেকে স্ট্রাইক থ্রো করলাম। স্ট্রাইক থ্রো মানে হচ্ছে এভাবে কেটে 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 যাবে মাঝখান থেকে, মাঝে একটা লাইন চলে আসবে, মনে হবে যেন ওইটা বাদ, কেটে কেটে দেওয়া এরকম। তাহলে এগুলো হচ্ছে কি স্ট্রাইক থ্রো। একই সাথে এখন এগুলোকে আবার ফেরত যাবেন কিভাবে, সাপোজ এই অংশটুকুন আপনি বোল্ড বাদ দিতে চাচ্ছেন, সিলেক্ট করে আপনি বোল্ডটাকে বাদ দিয়ে দিতে পারেন। এই অংশটুকুনের আপনি ইটালিক বাদ দিবেন, সিলেক্ট করেন। এই যে দেখেন আই সিলেক্ট করা আছে, তার মানে হচ্ছে এটা ইটালিক আছে, তুলে দিলাম আইটাকে। এই অংশটুকুনের এই অংশটুকুর এই যে ইউ সিলেক্ট করা আছে, সো বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে আমি এতটুকুন সিলেক্ট করলাম, স্ট্রাইক থ্রোটা সিলেক্ট করা আছে। এখানে দেখেন এই অংশটুকুনে স্ট্রাইক থ্রো নাই, এই অংশটুকুনে আছে। এই অবস্থায় যদি দুইটা সিলেক্ট করি তখন কিন্তু এই স্ট্রাইক থ্রোর এগুলোর কিন্তু শো করবে না। সো আপনি এখানে আবার ক্লিক করেন, দেখেন চলে আসবে, আবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। এরকম করে আমরা কোনো একটাকে স্ট্রাইক থ্রো, আন্ডারলাইন, বোল্ড এগুলো আমরা করতে পারবো, বাদও দিতে পারবো। আবার যদি কোনো একটা অংশ সিলেক্ট করে একই সাথে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো একই সাথে আমরা সবগুলো করতে পারি চাইলে। আবার একসাথে আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এই যে একটা একটা আমি চাইলে বাদও দিয়ে দিচ্ছি, এই যে। এরপরে আসি আমি আন্ডারলাইন। সাপোজ এখান থেকে আমি একটা হেডলাইন দেব, হেডলাইন হেয়ার। আচ্ছা এই হেডলাইন থেকে আমি একটা আন্ডারলাইন দেব। আন্ডারলাইন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। এই আন্ডারলাইনের পাশে একটা ছোট একটা বাটন আছে নিচের দিকে তীরের মতো, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পারতেছি আন্ডারলাইন।
এই যে ড্যাশ ডট আকারে, তারপর বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আমরা দেখতে পারতেছি। আবার আন্ডারলাইনের কালারটা আমরা চাইলে এখান থেকে আলাদা করে চেঞ্জ করতে পারতেছি। এরকম করে বিভিন্ন স্টাইলের দিতে পারি। এই স্টাইলেও যদি আমার না হয় তাহলে মোর আন্ডারলাইনে চলে যাব। মোর আন্ডারলাইনসে যদি আসি তাহলে এই যে আন্ডারলাইন স্টাইল, এখানে আরো কিছু অপশন আমরা এখান থেকে দেখতে পারবো। এই সমস্ত আন্ডারলাইন আমরা চাইলে ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এতটুকুন বুঝে গেলাম। তারপরে পাশে দুইটা বাটন আছে, এই দুইটা বাটন কি? এই দুইটা বাটন হচ্ছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য। যেমন আমাদের ম্যাথমেটিক্সে আমি একটু এগুলো দিয়ে আমি এখান থেকে দেখি। আমাদের ম্যাথমেটিক্সে আমরা অনেক সময় দেখি a প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আমরা লেখা দেখি। এখন এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা তো পাওয়ারে থাকবে, কিন্তু আমার তো এখানে আবার এই যে এ স্কোয়ার, এটা পাওয়ারে থাকবে, কিন্তু আমার এখন কি হয়েছে a2, কিন্তু আমি তো এভাবে রাখতে চাচ্ছি না, এটা পাওয়ারে দিতে চাচ্ছি। তাহলে কি করব, 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে দিয়ে দিলাম, আবার এই 2টাকে সিলেক্ট করে এই সুপারস্ক্রিপ্টে দিয়ে দিলাম, এই 2টাকে সিলেক্ট করে আমি সুপারস্ক্রিপ্টে দিয়ে দিলাম। এখন একটু খেয়াল রাখবেন, যখন আমি এখন যদি আমি কিছু লিখতে চাই তখন এগুলো কিন্তু সব সুপারস্ক্রিপ্টই আছে, কারণ কি এখানে সুপারস্ক্রিপ্টটা সিলেক্ট হয়ে আছে। তো এখান থেকে আমি তুলে দিলাম। এখন কিন্তু নরমালি আমি লিখতে পারতেছি। নিচের লাইনে আসি, সাপোজ আমি লিখব যে y1 is equal to a plus b। এখন এই 1টাকে আমি চাচ্ছি সাবস্ক্রিপ্ট হিসাবে নিচের দিকে দিতে। তো কি করব, 1টাকে সিলেক্ট করে জাস্ট এখানে সাবস্ক্রিপ্ট করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এই 1টা সাবস্ক্রিপ্ট হিসাবে নিচে চলে আসলো। তাহলে এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আমরা শিখে ফেললাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। আমি পরবর্তী পার্টে আমি পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।